ওকে ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার্স, সবাইকে ওয়েলকাম টু আওয়ার ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমি তোমাদের লিটন স্যার। আমি তোমাদের গ্রামারের, ইংলিশ গ্রামারের যে রুলসের ভিডিওগুলো পরপর নিয়ে আসছিলাম, তার কন্টিনিউশন পার্ট হিসেবে আজকের ভিডিওতে আমরা শিখবো ভয়েস চেঞ্জের কিছু নিয়ম। অলরেডি তোমাদের কিছু নিয়ম শেখানো ভয়েস চেঞ্জের ভিডিও আপলোড করা হয়ে গেছে। যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই আগের ভিডিওটা দেখে নেবে। এর আগে টেন্স, তারপরে ভয়েস চেঞ্জের ভিডিও, এগুলো যদি ঠিকঠাক ভাবে না দেখো তাহলে আজকের এই ভিডিওতে যে রুলস গুলো আমরা শিখবো সেগুলো হয়তো তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারবে না, কারণ আগের ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা অনেকটা লিঙ্কড, রিলেটেড। ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ভয়েস চেঞ্জের কিছু নিয়ম শিখবো। এর আগেও কিছু নিয়ম শেখানো হয়েছে, আজকে কিছু নিয়ম শিখবো এবং আরো কিছু নিয়ম বাকি থাকবে যেগুলো তোমাদের ভয়েস চেঞ্জের 3rd নাম্বার ভিডিওতে শেখানো হবে। যদি তোমরা সিরিয়াসলি অ্যাটেন্টিভলি 3টে ভিডিও যদি দেখে নাও তাহলে আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আর কারো কোনো রকম প্রবলেম থাকবে না। ওকে, চলো আজকের আমরা ভয়েস চেঞ্জে কি শিখবো। ভয়েস চেঞ্জের নিয়মে মডাল অক্সিলারি ভার্ব এটা সম্পর্কে জানবো। তাহলে মডাল অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জের নিয়ম বুঝতে গেলে সবার আগে এট ফার্স্ট উই হ্যাভ টু নো যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। চলো দেখে নিই মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, অট, অট টু। এই অট টুটা কিন্তু একটাই মডাল ভার্ব, বোঝা গেল? তাহলে এই মডাল অক্সিলারি ভার্বগুলোর দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি নিয়মটা ফলো করব চলো দেখো। তাহলে মডাল অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জের নিয়মের 1 নাম্বার কি হবে? অবজেক্ট সাবজেক্ট হয়, আগের মতোই অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট এর সাবজেক্ট রূপ বসবে, অবজেক্টের সাবজেক্ট রূপ বসে। মোট কথা অবজেক্ট সাবজেক্ট হয়। 2 নাম্বার, প্রশ্নে, কালারটা খুব ডিস্টার্ব করছে, প্রশ্নে যে মডাল ভার্বটি দেওয়া থাকবে, ভার্বটি দেওয়া থাকবে সেটি লিখতে হবে। সেটি লিখতে হবে। ওকে, শ্যাল আর উইল বাদে এগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, শ্যাল আর উইলের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অ্যাপ্লিকেবল নয়। এই নিয়মটা শ্যাল উইল বাদ দিয়ে বাকি যে মডাল ভার্বগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে শ্যাল উইলের ক্ষেত্রে কি করব? শ্যাল উইলের ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের যে নিয়মগুলো জানি সেগুলো জানলেই হবে। ওকে, ফিউচার টেন্সের নিয়ম জানতে আগের ভিডিওটা তোমরা দেখে নাও। চলো নেক্সট 3 নাম্বার কি লিখবো? বি বসে। 4 নাম্বার নিয়ম কি লিখবো? মেন ভার্বের, মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল বসে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ 3V। বোঝা গেল? 3V মানে ডু, ডিড, ডান, ডানটা বসবে। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার নিয়ম কি? 5 নাম্বার নিয়ম বাই, টু, ইন, তারপর তোমার হচ্ছে অ্যাট, ফ্রম ইত্যাদি বসে, ইত্যাদি বসে। ওকে, সব থেকে আমাদের গুরুত্ব হচ্ছে বাই। বাইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাইটা ম্যাক্সিমাম নিয়মের ক্ষেত্রে বসে। 6 নাম্বার নিয়ম কি? 6 নাম্বার নিয়ম ওই যে আগের যে নিয়মগুলো শিখেছি সেম প্যাটার্নে, অর্থাৎ সাবজেক্ট এর অবজেক্ট রূপ বসে। লিখলাম না? সাবজেক্ট অবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়।
এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে কি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট রূপ বসে বা অবজেক্ট সাবজেক্ট হয়, প্রশ্নে যে মডাল ভার্বটি দেওয়া থাকবে সেইটাই লিখতে হবে। যদি ক্যান দেওয়া থাকে ক্যান লিখবো, যদি শুড দেওয়া থাকে শুড লিখবো, যদি কুড দেওয়া থাকে কুড লিখবো। 3 নাম্বার নিয়ম কি, বি বসে, বিই। ওকে, 4 নাম্বার নিয়ম কি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। 5 নাম্বার নিয়ম কি, বাই, টু, ইন ইত্যাদি প্রিভিয়েশন আছে, তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাইটা বেশি ইউজ করা হয় সেটা। তারপরে 6 নাম্বার নিয়ম কি, সাবজেক্টের অবজেক্ট রূপ বসে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয় আগের মতোই। তাহলে চলো এক্সাম্পল দেখি। প্রথমে আই ক্যান ডু দিস ওয়ার্ক, এটা মডাল অক্সিলারি ভার্ব, এর নিয়মে রয়েছে। কি করে বুঝবো, এই যে ক্যান ভার্বটা দেখে বোঝা গেল। ক্যান ভার্ব দেখলাম, তার মানে এটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে সেই নিয়মে অ্যাপ্লিকেবল হবে। চলো দেখে নিই। আইটা হলো সাবজেক্ট, ক্যান ডু হলো ভার্ব, দিস ওয়ার্ক হলো অবজেক্ট। ওকে, তাহলে এখানে আমরা কি করব, অবজেক্ট সাবজেক্ট বসে, চলো দিস ওয়ার্ক লিখে নিলাম। তারপরে 2 নম্বর নিয়ম কি আছে, 2 নম্বর নিয়মে কি বলেছে, প্রশ্নে যে মডাল ভার্বটি থাকবে সেটাই লিখতে হবে। প্রশ্নে কোন ভার্ব আছে মডাল, ক্যান, তাহলে ক্যান লিখলাম, তাহলে ক্যান লিখলাম। ওকে, ক্যান লেখার পর তারপরে কি লিখবো, বি লিখতে হয়, বি লিখলাম। তারপরে কি লিখতে হয়, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, এটা মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। তারপরে কি লিখতে হয়, বাই লিখতে হয়। তারপরে কি লিখবো, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ আই থাকলে হয়ে যায় মি। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। প্রশ্নে কি ছিল, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আর আনসার যেটা করলাম, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, এই কাজটি আমার দ্বারা করা হতে পারে। ওকে, তাহলে এটা করলাম আমরা অ্যাক্টিভ ভয়েস। কি বললাম, এটা অ্যাক্টিভ, আর এটা কি প্যাসিভ, এটা প্যাসিভ। ক্লিয়ার? এবার দেখো কয়টা, দেখো উইটা সাবজেক্ট, শুড রেসপেক্ট ভার্ব, আওয়ার প্যারেন্টস অবজেক্ট। তাহলে এখানে শুডটা হলো মডাল ভার্ব, এটা হলো মডাল ভার্ব, এর রেসপেক্টটা হলো মেন ভার্ব। ওকে, তাহলে নিয়ম অনুসারে কি করব, আওয়ার প্যারেন্টস অবজেক্টকে সাবজেক্ট করব, চেঞ্জ হবে, হবে না। তাহলে কি লিখবো, আওয়ার প্যারেন্টস, মডাল ভার্ব যেটা আছে সেটা লিখবো শুড, আওয়ার প্যারেন্টস শুড লিখলাম। তারপরে কি লিখবো, বি লিখতে হয়, হেল্পিং ভার্ব, বি লিখলাম। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রেসপেক্ট, তাহলে রেসপেক্টের পাস্ট পার্টিসিপল কি করে করব, ইডি যুক্ত করব, রেসপেক্টেড, রেসপেক্টেড। তারপরে কি লিখবো, বাই লিখতে হয়, লেখার পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম আস। নিশ্চয় বোঝা গেল? তাহলে দেখো, আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। চলো নেক্সট, দ্য টিচার সাবজেক্ট, মাস্ট পানিশ ভার্ব, ইউ অবজেক্ট। তাহলে এখানে মাস্টটা হলো মডাল ভার্ব, পানিশটা হলো মেইন ভার্ব। ওকে, ক্লিয়ার? তাহলে ইউটা অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট করব, ইউ থাকলে ইউ হয়, যে মডাল ভার্ব আছে সেটা লিখবো, ইউ মাস্ট। তারপর কি লিখতে হয়, বি লিখতে হয়, ইউ মাস্ট। তারপর কি লিখবো, বি লিখবো। তারপরে মেইন ভার্ব পানিশ, পানিশের পাস্ট পার্টিসিপল কি হবে, পানিশড, ইডি যুক্ত করে দেবো, পানিশ, পানিশড, পানিশড। তাহলে এখানে লিখবো পানিশড, পানিশড। তারপর কি লিখবো, বাই লিখবো, লেখার পরে দা টিচার যা আছে তাই, এটা তো চেঞ্জ হবে না, বাই দা টিচার। বোঝা গেল? এবার অনেকের মানে অনেকের মতে বা অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে বাই, ইন, টু, ফর্ম, এগুলো তো এতগুলো লেখা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বাই আর হয়তো দুই একটা ক্ষেত্রে টু ইউজ করা আমরা শিখেছি, মানে আমি তোমাদের এই ভিডিওতে বলেছি, এই আজকের ভিডিওতে নয়, এর আগের দিনের ভিডিওতে বলে দিয়েছি। এবার তাহলে বাকিগুলো কখন শিখবো, বাকিগুলো কোথায় কখন বসে আমরা 3rd নাম্বার ভিডিওতে অবশ্যই শিখবো। ওকে, চলো নেক্সট কয়টা দেখো, দ্য গার্ল মাস্ট লিসেন টু হার প্যারেন্ট, টু হার ফাদার। চলো, দ্য গার্ল সাবজেক্ট, মাস্ট লিসেন টু ভার্ব, হার মানে হচ্ছে ফাদার, এটা হবে অবজেক্ট। ওকে,
দেখো টুটা কিন্তু ভার্বের পার্টের সঙ্গেই যুক্ত, আর এই মাস্টটা কিন্তু আমাদের মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে কি করবো আমরা, হার ফাদার অবজেক্টকে সাবজেক্ট করব। হার ফাদার অবজেক্ট সেই ফর্মটাই বসবে, অর্থাৎ হার ফাদার বসলো। তারপরে নিয়ম কি আছে, প্রশ্নে যে মডাল ভার্ব থাকবে সেইটাকে লিখবো। প্রশ্নে মডাল ভার্ব কি আছে, মাস্ট, মাস্ট লিখলাম। তারপরে কি লিখতে হয়, বি লিখতে হয়। তারপরে কি লিখতে হয়, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মেন ভার্ব। লিসেন, লিসেন্ড, লিসেন্ড ইডি যুক্ত হয়, লিখবো লিসেন্ড, লিসেন্ড। তারপরে টু আছে, টুটা লিখে নেবো। লিসেনের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন টু বসে, লিসেন টু হয়ে গেল। এবার কি লিখবো, বাই লিখবো, বাই। তারপর লিখবো হচ্ছে দ্য গার্ল, বাই দ্য গার্ল। এবার প্রশ্ন হলো যে স্যার লিসেনের পরে টু বসলো আবার বাই বসলো, দুটো প্রিপোজিশন একসঙ্গে বসতে পারে এইভাবে? হ্যাঁ বসতে পারে। আমরা এই বাইটা নিয়মের বাই বসালাম, আর এই টুটা কিসের টু, এই যে লিসেনের পরে যে টুটা ছিল সেইটা লিখলাম। বোঝা গেল? এবার দেখো পরেরটা, হি সাবজেক্ট, মাইট ইউজ ভার, এটা হচ্ছে মাই পেন অবজেক্ট। মাইটটা কি, এটা হচ্ছে মডেল ভার, আর ইউজটা কি, মেন ভার। এটা তাহলে তোমাদের কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, কমেন্টে আনসার করবে, কমেন্টে আনসার করবে। বুঝে গেল? অবশ্যই অবশ্যই তোমরা আনসার করবে কিন্তু এটা, হ্যাঁ একদম সহজ। নেক্সট পরে চলে এসো, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সেটারও ভয়েস চেঞ্জের নিয়ম রয়েছে। অ্যাট ফার্স্ট ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা আমাদের জানতে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা যদি না জানি, তাহলে ভয়েস চেঞ্জের নিয়মটা কি করে শিখবো, কি করে সেটা অ্যাপ্লাই করব। চলো তাহলে একটু ছোট্ট করে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলে দিই। চলো, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, তারপরে উপদেশ, নির্দেশ এগুলো বোঝায়। ফটাফট একটু লিখে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সে, সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, উপদেশ, পেনের কালারটা এত ডিস্টার্ব করে, আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ, নির্দেশ ইত্যাদি বোঝায়। তোমরা যারা সিরিয়াসলি ক্লাসটা করছো তারা এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে লিখে রাখো, তোমাদের ফিউচারে কাজে লাগবে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি শিখলাম, আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায়। তাহলে এগুলোকে কি করে চেঞ্জ করব, এখানেই নিয়মটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, যদি আদেশ বোঝায়, যদি আদেশ বোঝায় তবে, তবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। উপদেশ বোঝায়, উপদেশ বোঝায় তবে ইউ আর অ্যাডভাইজড, ইউ আর অ্যাডভাইজড। স্পেলিংটা দেখে নেবে, সিই নয় SE, কারণ এটা ভার্বের হিসেবে ইউজ করা হচ্ছে। ইউ আর অ্যাডভাইজড। যদি উপদেশ বোঝায়, আদেশ বোঝায় তবে কি বললাম, ইউ আর অর্ডার্ড। উপদেশ বোঝায় তবে ইউ আর তোমার হচ্ছে অ্যাডভাইজড। আর কি, অনুরোধ, অনুরোধ বোঝায় তবে, অনুরোধ বোঝালে সেন্টেন্সে তোমার প্লিজ বা কাইন্ডলি কথাটা মেনশন থাকবে। অনুরোধ বোঝায় তবে প্লিজ বা প্লিজ বা কাইন্ডলি তুলে দিয়ে, প্লিজ বা কাইন্ডলি তুলে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। আর যদি দেখো আদেশও বোঝাচ্ছে না, উপদেশও বোঝাচ্ছে না,
অনুরোধও বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে কোনো কিছু বোঝা না গেলে তাহলে আমরা ইউ আর টোল্ড লিখবো। ওকে, আর যদি কোনো কিছু আর যদি কোনো কিছু কোনো কিছু পরিষ্কার করে কোনো কিছু পরিষ্কার করে না বোঝায় তবে ইউ আর টোল্ড লিখতে হয়, ইউ আর টোল্ড লিখতে হয়। লিখতে হয়। প্রশ্নে দেওয়া বাক্যটা দেখে নাও, প্রশ্নে দেওয়া, এত ডিস্টার্ব, প্রশ্নে দেওয়া বাক্যে, প্রশ্নে দেওয়া বাক্যটি লেখো, বাক্যটি বাক্য প্রশ্নে দেওয়া বাক্যটি যদি হ্যাঁ বাচক যদি হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ হয়, বা অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, ব্যাপার পেন সিলেকশন তো ঠিকঠাকই আছে, অ্যাফার্মেটিভ হয় তবে টু, এবং যদি নাবাচক হয় নাবাচক হয় বা নেগেটিভ নাবাচক হয় তবে তবে নট টু দিয়ে যুক্ত করে, অর্থাৎ ইউ আর ordered, you are advised, you are requested, you are told লিখে তারপরে টু বা নট টু লিখতে হয়, এবং তারপরে প্রশ্নে থাকা বাক্যটি লিখতে হয়, বাক্যটি লিখতে হয়। ওকে, তাহলে কি লিখলাম একটু দেখে নাও পরপর। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায়। ক্লিয়ার? যদি আদেশ বোঝায় তবে কি হচ্ছে, আদেশ বোঝালে কি হচ্ছে ইউ আর অর্ডার্ড। উপদেশ বোঝায় তবে কি হচ্ছে ইউ আর অ্যাডভাইজড। যদি অনুরোধ বোঝায় তাহলে প্লিজ বা কাইন্ডলি তুলে দিয়ে
ইউ আর রিকোয়েস্টেড লিখতে হয়। আর যদি কোনো কিছু পরিষ্কার করে না বোঝা যায় তবে ইউ আর টোল্ড, বোঝা গেল, লিখতে হয়। এরপরে কি করব, এরপরে প্রশ্নে দেওয়া বাক্যটা যদি হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ হয় তবে শুধু টু দিয়ে জয়েন করব, আর যদি নেগেটিভ বা নাবাচক হয় তাহলে নট টু দিয়ে জয়েন করব। মানে ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড, এরপর টু বা নট টু এই দুটো লিখতে হয়। হয় টু লিখবো না নট টু। কখন টু লিখবো? যদি সেন্টেন্সটা হ্যাঁবাচক হয়, যদি নাবাচক হয় নট টু লিখবো। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে লেখার পর প্রশ্নে দেওয়া যে বাক্যটা রয়েছে সেটা পুরোটা লিখে দেবো, একেবারে ইজি। চলো, ক্লোজ দ্য ডোর। মাথায় রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয়। বোঝা গেল? কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। এখানে সাবজেক্ট উজ্জ থাকে। ওকে, তাহলে ক্লোজ দ্য ডোর এইটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজটা কি? ভার্ব। দ্য ডোরটা কি? অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম? ক্লোজ দ্য ডোর কি বোঝানো হচ্ছে? ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এখানে একটা অর্ডার সেন্স কাজ করছে, আদেশ সেন্স কাজ করছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ইউ, দেখো তোমাদের কি বললাম, যদি আদেশ বোঝায় তাহলে কি লিখতে হয়? ইউ আর অর্ডার্ড, ইউ আর, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। এবার দেখো সেন্টেন্সটাতে টু লিখবো না নট টু দিয়ে লিখবো? চলো, ক্লোজ দ্য ডোর, এখানে নেগেটিভ আছে, না বাচক কিছু বোঝানো হচ্ছে না, তাহলে আমরা টু লিখবো শুধু। টু লেখার পর প্রশ্নে যে বাক্যটা আছে সেটা পুরোটাই লিখে দেবো, ক্লোজ দ্য ডোর, টু ক্লোজ দ্য ডোর। একদম সহজ। তাহলে ইউ আর অর্ডার্ড লিখলাম, তারপর টু বা নট টু, যেহেতু অ্যাফার্মেটিভ তাই টু, তারপর প্রশ্নে যা আছে তাই লিখে দিলাম, খুবই সহজ। এবার দেখো, ডু নট রান ইন দ্য, ডু নট, আচ্ছা, শাট দ্য উইন্ডো, ডু নট শাট দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো না, জানালাটা বন্ধ করো না। এখানে কি বলা হচ্ছে? নেগেটিভ, এটাও অর্ডার বোঝানো হচ্ছে। ক্লিয়ার? নেগেটিভ প্লাস অর্ডার। তাহলে আমরা কি লিখবো? ইউ আর, অর্ডার বোঝানো হচ্ছে ইউ আর অর্ডার্ড। ওকে, তারপর কি লিখবো? টু না নট টু? এই যে নেগেটিভ আছে, এই নেগেটিভের জন্য নট টু বসলো, ইউ আর অর্ডার্ড নট টু দিয়ে জয়েন করলাম। তারপরে প্রশ্নে থাকা পুরো বাক্যটাই লিখবো। দেখো এখানে, তাহলে ডু নট থেকে লিখবো না শার্ট থেকে লিখবো? ডু নট থেকে লিখবো না, কারণ এই ডু নট, এই যে নটটাকে বসানোর জন্য ডুটা ইউজ করা হয়েছে। তাহলে নেগেটিভ সেন্স, অর্থাৎ তোমার নেগেটিভ ওয়ার্ড যে নট, সেটা একা একা বসে না, তার সামনে একটা হেল্পিং ভার্ব নেয়। ওকে, তাহলে এই যে ডু নট, এটা কিন্তু হেল্পিং ভার্ব, মানে নটের জন্যই হেল্পিং ভার্বটা বসেছে। অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সটা কিন্তু স্টার্ট, শাট দ্য উইন্ডো, আর এই যে নট সেন্সটা তো আমি লিখে দিয়েছি, তাই এই ডু নটের এই পার্টটা আর বসবে না। তাহলে মেন ভার্ব থেকে বাকি যা আছে তাই লিখবো, শাট দ্য উইন্ডো, উইন্ডো আছে উইন্ডো লেখো। বোঝা গেল? পরেরটা চলে এসো, মেক টি, চা তৈরি করো। দুটো মানে দুটো ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করা যেতে পারে, একটারও যেতে পারে। ওকে, দেখো মেক টি, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট, সাবজেক্ট এখানে উজ্জ আছে, ইউ, ইউ উজ্জ, ওই জন্য ইউ আর রিকোয়েস্টেড। তাহলে চা তৈরি করো, এটা কি বোঝানো হচ্ছে? এটা অর্ডারও বোঝানো হচ্ছে, আবার আদেশ, অনুরোধ, উপদেশ কিছুই ক্লিয়ার করে বোঝানো হচ্ছে না। তার মানে এটার ক্ষেত্রে যদি আমরা দুটো আনসার লিখি, দুটোই ঠিক হবে। অর্থাৎ যদি অর্ডার সেন্স ধরি তাহলে কি লিখবো? ইউ, অর্ডার সেন্স ধরলে কি লিখবো? ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড লিখলাম। তারপর কি লিখবো? টু মেক টি, ইউ আর অর্ডার টু মেক টি। এখানে আমরা কি সেন্সে বললাম? অর্ডার হিসেবে। যদি আমি এখানে করি, আমি মানে অর্ডারও বুঝতে পারছি না, বা আমি অ্যাডভাইসও বুঝতে পারছি না, তাহলে এখানে যদি টোল্ডে করি হবে না? অবশ্যই হবে। তাহলে এখানে আনসার কি হবে? এটাকে যদি আরেকটা করি, ইউ আর
told to make tea, বুঝে গেল? কালিটা একটু ইন্টারেস্টিং, আশা করি বুঝতে পারলে। ইউ আর টোল্ড টু মেক টি, একটু হয়তো ডিজিটাল বোর্ডে প্রবলেম দেখা দিয়েছে, এই কারণে কালারটা এরকম অন্যরকম হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট পরে চলে এসো। পরেটা দেখো, প্লিজ গো দেয়ার। প্লিজ গো দেয়ার, প্লিজ এর মধ্যে দিয়ে এখানে কিন্তু রিকোয়েস্ট, প্লিজ মানে কি দয়া করে, গো দেয়ার সেখানে যাও। দেখো এখানে কিন্তু একটা রিকোয়েস্ট সেন্স ক্যারি করছে, দয়া করে। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো? প্লিজ এর জায়গায় প্লিজ তুলে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড, অনুরোধ বোঝানো হচ্ছে, তাহলে কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, টু দিয়ে জয়েন করব, প্লিজ বা কাইন্ডলি কথাটা উঠিয়ে দিতে হয়, উঠিয়ে দিলাম টু, তারপর কি লিখবো? গো দেয়ার। বোঝা গেল? পরে চলে এসো, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়বে না, নেগেটিভ সেন্স। আর এটা অ্যাডভাইস, উপদেশ, আজও দৌড়বে না, ভবিষ্যতেও দৌড়বে না, উপদেশ, তাই এখানে লিখবো ইউ আর অ্যাডভাইজড। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো? ইউ আর অ্যাডভাইজড, অ্যাডভাইজড। তারপরে কি লিখবো? নট টু আছে, নেগেটিভ মানে হচ্ছে সরি ডু নট আছে, তাহলে আমরা কি লিখবো? নট টু, নেগেটিভ সেন্স হয়ে গেল। এবার মেন ভার্বতে লিখবো নট টু রান ইন দা সান। বুঝে গেল? দেখো তোমাদের একটা জিনিস বলি, এডিভিআই সিই এটা হচ্ছে নাউন, মানে হচ্ছে উপদেশ। ক্লিয়ার? আর হচ্ছে এডিভিআই এসই এটা হচ্ছে ভার্ব, যার মানে হচ্ছে উপদেশ দেওয়া। বোঝা গেল? দেখো পরেরটা, এনজয় ইউর ভ্যাকেশন, তুমি মানে তোমার ছুটি উপভোগ করো। ওকে, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে এটার আনসার। বোঝা গেল? যারা যারা মনে হচ্ছে শিখতে পারছি, তারা ডেফিনেটলি এটার আনসার কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আমি দেখবো। নেক্সট, এবার হচ্ছে বিকল্প নিয়ম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখলাম এইভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। কিভাবে? ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড, এটসেট্রা এটসেট্রা। যদি এর বাইরে অন্য আরেক ধরনের নিয়মের কথা তোমাকে বলা হয়, তাহলে তুমি কিভাবে করবে? চলো সেই নিয়মটা দেখে নিই। বিকল্প পদ্ধতিতে প্রথমে আগে লেট লিখতে হয়, লেট, দেরি করা না কিন্তু, LET, প্রথমে লেট, লেট বসে। ওকে, দুই নাম্বার কি? দুই নাম্বার অবজেক্টের সাবজেক্ট রূপ, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। তিন নাম্বার বি বসে, বি বসে। চার নাম্বার বসবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যারা নতুন শিখছো তারা সমস্ত এগুলো খাতার মধ্যে একটা একটা করে নোট ডাউন করে রাখো এবং খাতাটাকে প্রিজার্ভ করে রাখো। পাঁচ এ অবধি আমাদের ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ গুলো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আরো একটা নিয়ম হয়, কখনো 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 তোমার হচ্ছে বাই লেখার পর, মানে এই তোমার মেন ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই, বাই লেখার পর, বাই লেখার পর সাবজেক্টের অবজেক্ট রূপ বসে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। বুঝে গেল? তার মানে কখনো কখনো বাই লেখার পর সাবজেক্ট অবজেক্ট আকারে বসে। বুঝে গেল? এই নিয়মটা সবসময় হয় না আমাদের এই অবধি, মানে এটার ক্ষেত্রে এই অবধি নিয়মটা অ্যাপ্লিকেবল, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটুকুই। বুঝে গেল? এই চারটা নিয়ম। চলো দেখি সেম এক্সাম্পল, ক্লোজ দ্য ডোর। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে দেখো কি বললাম, প্রথমে লেট বসে, চলো লেট লিখে নিই, LET। কালারটা পেনের,
লেট বসে, LET, লেট লিখলাম। তারপরে কি লিখবো, তারপরে দেখো 2 নম্বর নিয়ম কি আছে, অবজেক্ট সাবজেক্ট হয়, তার মানে কি অবজেক্ট কোনটা, ক্লোজ দ্য ডোর। এটা তো ভার্ব, এটা তো হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট উজ্জ আছে, তাহলে লেট দ্য ডোর, লেট, দেখো লেট দ্য ডোর, লেট দ্য ডোর হয়ে গেল। এবার কি লিখবো, এবার কি লিখতে হয় দেখো, বি বসে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বি লিখলাম, তারপরে মেন ভার্ব কি ক্লোজ, ক্লোজ ভার্বের পাস্ট পার্টিসিপল কি ক্লোজড। তাহলে আনসার কি দাঁড়ালো, লেট দ্য ডোর বি ক্লোজড, বোঝা গেল, ফুল স্টপ। লেট দ্য ডোর বি ক্লোজড, লেট লিখলাম, তারপরে দ্য ডোর অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট আকারে চলে আসলো, তারপরে বি লিখতে হয়, তারপরে ক্লোজড। ওকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরেরটা সেম, মেক টি, এটা হলো ভার্ব, টিটা হলো অবজেক্ট। তাহলে এখানে কি লিখবো, লেট লিখতে হয়, চলো লেট লিখলাম, লেট হয়ে গেল লেট। তারপরে কি লিখবো, অবজেক্ট, অবজেক্ট কি টি, লেট টি। তারপরে কি লিখবো, বি লিখতে হয়, বি লিখলাম। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কি মেক, মেক ভার্বের পাস্ট পার্টিসিপল কি মেক, মেড, মেড, তাহলে হয়ে গেল মেড। আর দেখো বাকি কিছু নেই বলে আমাদের এই যে 5 নাম্বার অপশনটা কাজে লাগছে না, বোঝা গেল। পরেরটা দেখো, ডু ইট, চলো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমাকে কমেন্টে জানাবে, এটা কমেন্টে জানাবে, কমেন্টে আনসারটা লিখবে, কমেন্টে আনসারটা লিখবে। আশা করি বুঝতে পেরে গেছো, তাহলে কমেন্টে লিখবে। চলো একটু বলে দিই, দুটা হলো ভার্ব, ইটটা হলো অবজেক্ট, ক্লিয়ার। নেক্সট, পরে চলে এসো, লেট প্রজ্ঞান ব্রিং দ্য চেয়ার। দেখো এইখানে একটু সম্পূর্ণ একটা আলাদা নিয়মের মধ্যে রয়েছে। লেট দে স্টার্ট, লেট দে স্টার্ট থাকলে আমরা কি করব, লেট দে স্টার্ট থাকলে তার মানে কি লেট প্রজ্ঞান ব্রিং দ্য চেয়ার, প্রজ্ঞানকে চেয়ারটা আনতে দেওয়া হোক, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্যকে যদি আমরা প্যাসিভে চেঞ্জ করি তাহলে এটাকে লেট দিয়েই শুরু করব। তাহলে লেট লিখবো, নিয়মের লেট, লেটের পরে কি লিখবো, চলো এইটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এটা লেট হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব, মেন ভার্ব হচ্ছে আমাদের এই ব্রিং। তাহলে লেট লিখলাম, এবার অবজেক্ট কি আছে, চেয়ার, দা চেয়ার, লেট দা চেয়ার, লেট দা চেয়ার। তারপর কি লিখতে হয়, বি লিখতে হয়, বি লিখলাম, লেট দা চেয়ার, বি লিখলাম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কি ব্রিং, ব্রট, ব্রট, তাহলে কি লিখবো, ব্রট, লেট দা চেয়ার বি ব্রট। এবার বাই প্রজ্ঞান, এখানে সাবজেক্ট আছে তাই বাই লিখতে হলো, তারপরে সাবজেক্ট প্রজ্ঞান, বুঝে গেল। লেট দা চেয়ার বি ব্রট বাই প্রজ্ঞান, এটা একটু আলাদা নিয়ম, ভালো করে মাথায় রাখবে। প্রথমে কি লিখলাম, লেট লিখলাম, তারপরে অবজেক্ট দা চেয়ার লিখলাম, তারপরে নিয়ম অনুসারে বি লিখলাম, তারপরে নিয়ম অনুসারে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম, তারপরে যেহেতু সাবজেক্ট আছে তাই এখানে বাই লিখে প্রজ্ঞান লিখলাম, অর্থাৎ সাবজেক্টটা লিখে দিলাম, ক্লিয়ার। নেক্সট দেখো, ডু নট বিট হিম, তাকে মেরো না, তাকে ধোলাই দিও না। তাহলে এটা কি করব, ডু নট, লেট দিয়ে করলাম, লেট লিখলাম। যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভ সেন্টেন্স তো লেট নট দেওয়া আছে, মানে ডু নট দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আগে লেটটা তো লিখলাম, লেখার পরে নটটাও লিখে দেবো। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে লেট লেখার পরে নট লিখবো, নেগেটিভ ওয়ার্ডটা এখানে লিখবো, ক্লিয়ার। লেট লেখার পরে নট লিখবো, তারপরে কি লিখবো, এই যে অবজেক্ট, মানে ধরো এটা হলো তোমার নেগেটিভ, এটা হলো মানে ভার্ব, এটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট হয়, তাহলে হিম হবে না, কি বসবে, হি বসবে। হিমের সাবজেক্ট ফর্ম কি হয়, হি হয়। ওকে, তাহলে লেট নট হি। এবার তাহলে কি লিখবো, নিয়ম অনুসারে বি লিখতে হয়, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন, বিটেন। তারপরে কি লিখবো, বাই দিয়ে কিছু লেখার আছে নেই। নেগেটিভ ওয়ার্ড ডু নট কেন লিখলাম না, কারণ নটটা তো এখানে লিখে দিলাম। চলো আরেকবার ক্লিয়ার করে বলি, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে যদি আমি লেট দিয়ে করি তাহলে আগে লেট, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট লিখে নেব, তারপরে অবজেক্টের সাবজেক্ট রূপ লিখলাম হি, তারপরে বি লিখলাম, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে বাই দিয়ে সাবজেক্ট লিখলাম। তাহলে এই ধরো একটা এক্সাম্পল লিখলাম যে ক্লোজ দ্য ডোর, ধরো এই এক্সাম্পলটা আমাদের এটা পরীক্ষায় এলো যে ক্লোজ দ্য ডোর, এটা এক্সামে আসলো,
ক্লোজ দ্য ডোর। এটা তো আমি দুটো নিয়ম শিখলাম। একটা নিয়ম কি, ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর, এটা একটা নিয়ম শিখলাম। আর একটা শিখলাম লেট দিয়ে, লেট দ্য ডোর বি ক্লোজড, এটা একটা শিখলাম। তাহলে স্যার পরীক্ষা হলে আমি কোনটা লিখবো? যেটা লিখবে সেটাই হবে। এটা লিখলেও তোমার ঠিক, এটা লিখলেও তোমার ঠিক, যে কোনো একটা লিখবে। ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর লিখতে পারো, অথবা লেট দ্য ডোর বি ক্লোজড এটাও লিখতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি চেঞ্জ করতে যাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে আমাদের কোন নিয়ম মেনে চলতে হবে? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে এক্স্যাক্ট এই নিয়মেই হবে এমন কোনো ব্যাপার নেই। যেখানে যেটা আমাদের জানা প্রয়োজন, মানে যেই ব্যাপারটা এখানে ম্যাটার করে, সেটা হচ্ছে আমাদের টেন্সের নিয়মগুলো একদম রেডি রাখা। যদি টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো ঠিকঠাক ভাবে তোমাদের জানা না থাকে, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে না। দেন এগুলোকে জানতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট কি করতে হবে? টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়ম সেগুলো একদম ঝরঝরা রেডি রাখতে হবে। আদারওয়াইজ ইউ কান্ট ডু দিস। বুঝে গেল? চলো, হ্যাভ ইউ লাইটেড দ্য ক্যান্ডেল? তুমি কি মানে মোমবাতিটি ধরিয়েছো বা জ্বালিয়েছো? এটা হলো আমাদের প্রশ্ন। এই ধরনের বাক্যকে আমরা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? এটা কোন ভয়েস দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কি করব? প্যাসিভ। আজকে বা এখন পর্যন্ত যেগুলো আমরা শিখলাম এই প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে, সবগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা শিখছি। ক্লিয়ার? তাহলে এটা আছে ইন্টারোগেটিভ। এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ অর্থাৎ ফুল স্টপে নিয়ে আসবো। চলো তাহলে কি লিখবো? ফুল স্টপ আনতে গেলে প্রথমে সাবজেক্ট ইউ লিখতে হয়, কারণ এখানে সাবজেক্ট ইউ। হেল্পিং ভার্ব সামনে নিয়েছি কোশ্চেন মার্ক করার জন্য। অলরেডি তোমাদের টেন্স শেখানোর সময় এই কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেটা তোমাদের বলে দিয়েছিলাম। কোন ভিডিওতে? টেন্স যখন শেখাই সেইখানে ক্লিয়ার করে বলে দিয়েছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে চেঞ্জ করতে হয়। তাহলে এটাকে আমরা উল্টো করব, অর্থাৎ কোশ্চেন মার্ক থেকে ফুল স্টপ আগে নিয়ে আসবো তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তাহলে ইউ লিখলাম, হেল্পিং ভার্ব লিখে দিলাম এখানে হ্যাভ, তারপরে যা আছে তাই মেন ভার্ব লাইটেড দ্য ক্যান্ডেল। এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে। এই লাইনটা যদি বুঝতে না পারো তাহলে পরের গুলো একটাও করতে পারবে না। এই লাইনটা বোঝার জন্য কি দরকার? টেন্সের নলেজ দরকার। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন করি? অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে শুধু হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে গিয়ে। তাহলে এই যে ইউ হ্যাভ লাইটেড দ্য ক্যান্ডেল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এই হ্যাভ হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব। দেখো এখানে হ্যাভ হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে গিয়ে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। এখানেও তাই। এবার উল্টো কাহিনী অ্যাসার্টিভে করে নিলাম, হেল্পিং ভার্বটাকে সামনে থেকে ভেতরে নিয়ে গেলাম। ওকে, তাহলে দেখো এটা কোন টেন্স? হ্যাভ লাইটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে ভয়েস চেঞ্জ করব। ইউটা সাবজেক্ট, হ্যাভ লাইটেড ভার্ব, দ্য ক্যান্ডেল হলো অবজেক্ট। তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? দ্য ক্যান্ডেল লিখে নেব, দ্য ক্যান্ডেল অবজেক্ট সাবজেক্ট হলো। তারপরে নিয়মটা কি ছিল? হ্যাভ হ্যাজ বিন বসে, ক্যান্ডেল একটা জিনিস তাই হলো হ্যাজ বিন। তারপরে কি লিখবো? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি দেওয়া আছে লাইটেড। লাইটেড মানে কি? জ্বালানো। তাহলে কি দাঁড়ালো? দ্য ক্যান্ডেল হ্যাজ বিন লাইটেড বাই ইউ। এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। কিন্তু প্রশ্নে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে হেল্পিং ভার্ব সামনে নিয়ে যাব। এবার দেখো এখানে হেল্পিং ভার্ব, এই যে ভার্বের পার্ট কোনটা হলো? এই যে হ্যাজ বিন লাইটেড, তিনটে ভার্ব হয়ে গেল। হেল্পিং ভার্ব এই যে এই দুটো হলো আমাদের হেল্পিং ভার্ব, আর এটা হলো মেন ভার্ব। ওকে, এটা কি? হেল্পিং ভার্ব। এটা কি? মেন ভার্ব। যদি দুটো বা তার বেশি হেল্পিং ভার্ব থাকে তাহলে প্রথম হেল্পিং ভার্বটাকে আমরা সামনে নিয়ে যাব, অর্থাৎ হ্যাজটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াবে? হ্যাজ দ্য ক্যান্ডেল, হ্যাজ দ্য ক্যান্ডেল। তারপরে কি লিখবো? তোমার হচ্ছে বিন, হ্যাজ দ্য ক্যান্ডেল বিন লাইটেড বাই ইউ, কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে এই প্রশ্নটার আনসার আমরা
এইটা পেয়ে গেলাম। অর্থাৎ এক্সামে যদি আসে হ্যাভ ইউ লাইটেড দ্য ক্যান্ডেল, আমাদের আনসার হলো হ্যাজ দ্য ক্যান্ডেল বিন লাইটেড বাই ইউ, এইটা আনসার। এগুলো কিন্তু আনসার নয়। যারা প্রথম প্রথম শিখছো তারা রাফ পেপারে এইভাবে করে নেবে, আর যারা শিখতে মানে ভালো করে শিখে গেছো তাদের এই দুটো সেন্টেন্স করার দরকার নেই, তারা ডিরেক্ট একদম আনসার করতে পারবে। চলো নেক্সট আরেকটা দেখি, হ্যাড হি ফিনিশ দ্য ওয়ার্ক। চলো দেখি একই রকম, এটাকে আমরা অ্যাসার্টিভ করব, হি হ্যাড ফিনিশড, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, বুঝে গেল, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এবার কি করব, সাবজেক্ট হ্যাড ফিনিশড, ভার্ব দ্য ওয়ার্ক, অবজেক্ট হ্যাড ফিনিশড, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই নিয়ম অনুসারে আগে ভয়েসটা চেঞ্জ করে নেবো, দ্য ওয়ার্ক, অবজেক্ট সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক। তারপরে হ্যাড বিন লিখতে হয়, হ্যাড বিন কোথায় পেলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে শেখানো হয়েছে, যেটা আগের দিনের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্সন দেওয়া আছে ফিনিশড, ফিনিশড হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই, হি থাকলে কি হয়ে যাবে, হি থাকলে হয়ে যাবে হিম। এবার এটাকে কি করব, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের আছে প্রশ্ন, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের উত্তরটা আনতে হবে। তার জন্য হেল্পিং ভার্ব হ্যাডটাকে সামনে নিয়ে যাব, বাকি যা আছে তাই লিখবো। অর্থাৎ হ্যাড দ্য ওয়ার্ক, হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড, পেনটা এত ডিস্টার্ব করছে, হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম, কোশ্চেন মার্ক। আগেটা কি ছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হিম, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে গেলাম, হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম। তাহলে এইটা প্রশ্নের আনসার আমরা পেলাম, আনসার পেলাম কোনটা, এইটা। বোঝা গেল, কোশ্চেন এটা আসলে আনসার লিখবো এটা। ক্লিয়ার করে বুঝতে পারলে তো, এটা দেখা যাচ্ছে তো, এইটা প্রশ্নের আনসার তাহলে আমাদের কি হলো, এইটা। ক্লিয়ার, নেক্সট পরে চলো। ক্যান শি ডু দিস ওয়ার্ক, একই রকম, এটা মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, কোনো ব্যাপার নেই, এটাকে আমরা সাজিয়ে লিখবো। তাহলে কি করব, মডেল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে ভেতরে নিয়ে যাবো, অর্থাৎ ফুল স্টপে নিয়ে যেতে হলে বা অ্যাসার্টিভে আনতে হলে শি, তারপর কি লিখবো, মডেল ভার্ব, মেন ভার্ব, শি ক্যান ডু দিস ওয়ার্ক, এটা লিখে নিলাম, ফুল স্টপ আনলাম। ক্যান শি ডু দিস ওয়ার্ক, শি ক্যান ডু দিস ওয়ার্ক, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের মডেল ভার্বের নিয়ম অনুসারে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়, অর্থাৎ দিস ওয়ার্ক লিখলাম, তারপরে মেন যে মডেল ভার্ব থাকবে সেটা লিখবো। আজকে শিখলে দিস ওয়ার্ক ক্যান, তারপরে বি লিখতে হয়, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান লিখতে হয়, তারপরে কি লিখবো, বাই, শি থাকলে হয়ে যায় হার। এবার যাদের এগুলো করতে প্রবলেম হচ্ছে, তার মানে বোঝো তোমাদের নিজেকে বুঝতে হবে যে আগের নিয়মগুলো শেখাতে আমার খামতি রয়েছে। তাই এগুলো বুঝতে গেলে ক্লিয়ারলি আগের নিয়মগুলো খুব ভালো করে ধাতস্থ করে নিতে হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ করা টাফ হয়ে যাবে। বারবার বলছি, আগের নিয়মগুলো আগে ভালো করে বোঝো, তারপরে এই নিয়মগুলো করতে পারবে, আদারওয়াইজ এগুলো কিন্তু বুঝতেই পারবে না ঠিকঠাক ভাবে। এই বুঝছো, এই বোধহয় ভুলে যাচ্ছ, এই কেমন কেমন করে একটু একটু বুঝতে পারলাম, একটু একটু বুঝতে পারলাম না। আর কাজেই আগের গুলো ভালো করে রেডি করে তারপরে এই ভিডিওটা দেখবে এগুলো। আর যারা যে শিখে গেছো তারা ভিডিওটাকে পজ করবে, করে নিজে আগে করো, করে এখানে মেলাবে যে ঠিক করতে পারছো কি না। ওকে, তাহলে কি লিখলাম, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই হার। এবার এটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা হেল্পিং ভার্ব ক্যানটাকে সামনে নিয়ে যাবো, দুটো হেল্পিং ভার্ব রয়েছে, ক্যান বি শুধুমাত্র একটা, প্রথমের হেল্পিং ভার্বটাকে আমরা সামনে নিয়ে যাবো, ক্যান দিস ওয়ার্ক, ক্যান দিস ওয়ার্ক বি ডান বাই হার, কোশ্চেন মার্ক। তাহলে এইটার আনসার হয়ে গেল এটা, শি মানে ক্যান শি ডু দিস ওয়ার্ক, আনসার কি দাঁড়ালো, ক্যান দিস ওয়ার্ক বি ডান বাই হার, একদম ইজি। নেক্সট পরে দেখো, উইল শি হ্যাভ হেল্পড হিম, একই রকম, আগে আমরা অ্যাসার্টিভ করে নেব, অর্থাৎ সাবজেক্ট কি হবে, শি, এত বিরক্ত হলে হয় বোর্ডটার পেনটা, শি উইল হ্যাভ, she will have main verb helped, she will have helped him, এটা আমরা অ্যাসার্টিভে করলাম, she সাবজেক্ট, will have helped verb, him টা হলো অবজেক্ট। কোন টেন্স কে বলতে পারবে, এটা হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স।
তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে কি করব, অবজেক্ট সাবজেক্ট আসবে, মানে হিম থাকলে হি হয়ে যাবে। তারপরে কি লিখতে হয়, উইল হ্যাভ, হেল্প আছে, উইল হ্যাভ বিন কিংবা শ্যাল হ্যাভ বিন বসে, হি এর পরে কি বসবে, উইল, হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। কোথা থেকে আসলো হি উইল হ্যাভ বিন, এটা আমাদের ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জে সেখানে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে হি উইল হ্যাভ বিন। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প তো দেওয়া আছে, হেল্পড বাই, এবার সি থাকলে হয়ে যাবে হার। ওকে, তাহলে আনসার কি দাঁড়ালো, হি উইল হ্যাভ বিন হেল্পড বাই হার। এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তার জন্য একটা হেল্পিং ভার্ব, প্রথম হেল্পিং ভার্ব সামনে নিয়ে যাব। এখানে আমাদের কটা ভার্ব দাঁড়ালো দেখো, উইল, হ্যাভ, বিন, হেল্প, এই পুরোটাই কিন্তু ভার্বের পার্ট, বোঝা গেল। তাহলে উইলটা, হ্যাভটা, বিনটা, এই তিনটাই আমাদের হেল্পিং ভার্ব। তাহলে এতগুলো যদি হেল্পিং ভার্ব থাকে, তাহলে প্রথম যে হেল্পিং ভার্ব সেটাকে আমরা সামনে নিয়ে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। বা নেগেটিভ যদি নট লিখতে হয়, তাহলে এই প্রথম একটা হেল্পিং ভার্ব পরে আমাদের নট লিখতে হবে। চলো তাহলে কি করব, উইল লিখলাম, তারপরে হি, উইল হি, তারপরে যা আছে তাই, হ্যাভ বিন হেল্পড বাই হার, কোশ্চেন মার্ক। তাহলে এইটার আনসার আমাদের এটা হয়ে গেল, ক্লিয়ার। তাহলে আনসার প্রশ্ন কি ছিল, উইল শি হ্যাভ হেল্পড হিম, উইল হি হ্যাভ বিন হেল্পড বাই হার। চলো নেক্সট, ডু ইউ প্লে ফুটবল। চলো দেখো, ডু ইউ প্লে ফুটবল, এটা কোন টেন্স, কে বলতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে গেলে আমরা কি লিখবো, ইউ। হেল্পিং ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব বসে না, তাই সেটাকে কোশ্চেন মার্ক করতে গেলে ডু ডাস আনতে হয়। তাই যখন অ্যাসার্টিভ করব, এই হেল্পিং ভার্ব ডুটা উঠে যাবে, আর লিখতে হবে না। ইউ প্লে, ইউ প্লে, ইউ প্লে ফুটবল, বোঝা গেল। দুটা কেন লিখতে হলো না, দুটা তো আমাদের হেল্পিং ভার্ব হিসেবে মানে কোশ্চেন মার্ক করার জন্য নিয়ে আসা হয়েছে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তো আমাদের হেল্পিং ভার্ব বসে না। যাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তারা টেন্সের ভিডিওটা দেখবে, তাহলে এখানে ক্লিয়ার করে বোঝা যাবে। দেখো টেন্স, ভয়েস চেঞ্জের আগের ভিডিও, তারপর আজকের ভিডিও, সবগুলো কিন্তু ইন্টারলিঙ্কড, একটার সঙ্গে একটা কানেক্টেড, বোঝা গেল। যদি আমি তোমাদের এইটাই বোঝাতে বসি টেন্স ধরে, তাহলে এখানে ভিডিওটা আরো মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে লেন্দি হলে পছন্দ হবে না। চলো এগুলোর জন্য টেন্সের ভিডিওটা তোমরা দেখে নেবে। ইউ প্লে ফুটবল হয়ে গেল, তাহলে এটাকে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে কি লিখবো, তাহলে লিখবো ফুটবল, ফুটবল সিঙ্গুলার ইজ বসলো, ফুটবল ইজ প্লেড, এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। বাই ইউ থাকলে ইউ লিখলাম। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসবো, ইজ, তারপরে কি লিখবো, ফুটবল ইজ ফুটবল প্লেড বাই ইউ, ইজ ফুটবল প্লেড বাই ইউ। তাহলে এইটা প্রশ্নের আনসার হয়ে গেল এটা, ক্লিয়ার, বোঝা গেল। মানে এরকম হলো, ইজ, এইটা প্রশ্নের আনসার এটা হয়ে গেল। ডু ইউ প্লে ফুটবল, ইজ ফুটবল প্লেড বাই ইউ, এটা আনসার হয়ে গেল। 6, ডিড হি কপি দ্য নোটস, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে আনসার করবে, দেখি কে কে আনসার করতে পারো, জাস্ট আনসারটা লিখতে পারো, বা 3টে সেন্টেন্সে তোমরা লিখতে পারো, তোমাদের খুশি। নেক্সট, এবার আসছি আমাদের WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড দিয়ে আমরা কি রকম ভাবে শিখবো, একই রকম নিয়ম, জাস্ট WH ওয়ার্ডটা শুধু সামনে রাখবো, বাকি সব সেম। তাহলে হোয়েন ওয়ার ইউ রাইটিং দিস লেটার, কখন তুমি চিঠিটা লিখেছিলে, তাহলে WH ওয়ার্ড যা আছে তাই হোয়েন লিখলাম, এটাকে আমরা অ্যাসার্টিভ করবো ফুল স্টপ থেকে, তার মানে কি লিখবো, ইউ, তাহলে লিখবো ওয়ার, ইউ ওয়ার রাইটিং দিস লেটার, ইউ ওয়ার রাইটিং দিস লেটার, ফুল স্টপ আনলাম, ওয়ার্ডটাকে হেল্পিং ওয়ার্ডটাকে ভেতরে নিয়ে গেলাম, WH ওয়ার্ড যা আছে তাই, WH ওয়ার্ড যা আছে আমি এখানেও তাই রেখে দিলাম। তাহলে এইটাকে সাবজেক্ট, ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা হলো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই নিয়ম অনুসারে চেঞ্জ করব। when this letter, this letter পরে was বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে লিখছি, তবে কি লিখবো, being লিখবো। ওকে, when this letter was being, তারপর কি লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, when
দিস লেটার ওয়াজ বিং রিটেন বাই ইউ ফুল স্টপ। বোঝা গেল? হোয়েনটা যা আছে তাই, ইউ আর রাইটিং দিস লেটার ওয়াজ বিং রিটেন বাই ইউ। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মে করলাম। এবার যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে, তাই কোশ্চেন মার্কে করতে গেলে হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই লিখলাম, এর মধ্যে হেল্পিং ভার্ব এই যে ওয়াজ বিং, প্রথম যে হেল্পিং ভার্ব তাকে সামনে নিয়ে আসবো। হোয়েন ওয়াজ, তারপর কি লিখবো? সাবজেক্ট দিস লেটার। হোয়েন ওয়াজ দিস লেটার, এটা কিন্তু দিস, হ্যাঁ, হোয়েন ওয়াজ দিস লেটার, তারপরে যা আছে তাই, বিং রিটেন বাই ইউ কোশ্চেন মার্ক। তাহলে এইটার আনসার হয়ে গেল আমাদের এটা। ক্লিয়ার? হোয়েন ওয়ার ইউ রাইটিং দিস লেটার, আনসার হলো হোয়েন ওয়াজ দিস লেটার বিং রিটেন বাই ইউ। ক্লিয়ার? নেক্সট পরে চলে এসো। পরে কি বলছে? হাউ ডিড হি ওপেন দ্য ডোর, সে দরজাটা কিভাবে খুলেছিল। চলো একই রকম হেল্পিং ভার্ব বলছি, সরি, ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই লিখলাম। ডিড হি ওপেন দ্য ডোর, পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে হয়ে যাবে হি, সরি, হি লিখলাম। এইচটা ওই কালার ছাড়া আর হবেই না, বোঝা যাচ্ছে। ওয়েন হি, ওকে। তাহলে ডিড ওপেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে হেল্পিং ভার্ব না থাকার কারণে ডিড আনতে হয়। তাহলে যখন আমরা ফুল স্টপে নিয়ে যাব তখন আমরা ডিডটাকে উঠিয়ে দেব, দেওয়ার পর ভার্বের পাস্ট টেন্স লিখব। হোয়েন হি ওপেন্ড দ্য ডোর, হোয়েন হি ওপেন্ড দ্য ডোর হয়ে গেল। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই লিখলাম। আর এটা কোন টেন্সে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হলো হি, ওপেন্ড ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট, এটার ভয়েস চেঞ্জ করে নেবো। তাহলে কি লিখবো? হাউ দ্য ডোর, তারপরে ওয়াজ লিখতে হয়, ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্সন লিখবো ওপেন্ড, তারপরে কি লিখবো? বাই হি থাকলে হয়ে যায় হিম। এটা ফুল স্টপে আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য কি করব? ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখলাম হাউ, তারপরে কি লিখবো? কি কালার, হাউ লিখলাম, হেল্পিং ভার্ব ওয়াজ সামনে নিয়ে আসলাম, তারপর যা আছে তাই, হাউ ওয়াজ দ্য ডোর ওপেন্ড বাই হিম, এইটা চলে আসলো। তাহলে এইটার সঙ্গে এইটা কোশ্চেন, এটা হলো আমাদের আনসার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? নেক্সট, হোয়াই ডাজ হি ওপেন দ্য ডোর, একই রকম প্রেজেন্ট টেন্স রয়েছে, শুধু এটা হোয়াই ডাজ হি ওপেন দ্য ডোর, প্রেজেন্ট এর কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একই রকম নিয়ম। এটা তোমরা মানে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে আনসারটা লিখবে, কমেন্টে আনসারটা লিখে আমাকে জানাবে অবশ্যই। হোয়াই ডাজ হি ওপেন দ্য ডোর, কেন সে দরজাটা খোলে, একই রকম নিয়মে হবে, কমেন্টে জানাবে। পরে দেখো, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। এইটা একটা ইন্টারেস্টিং, দেখো, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াটটা হলো সাবজেক্ট, ডাজটা হলো ভার্ব, হিটা হলো তোমার হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে না করে, এটাকে এইভাবে করা যাবে না, এইভাবে করলে কঠিন হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। চলো একটা ইজিয়েস্ট ওয়েতে করি এটাকে। হ্যাঁ, এটাকে কি করব? প্রথমে হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটাকে সাজিয়ে নিই, সাবজেক্ট লিখবো হি, তারপরে কি লিখবো? যেহেতু ডাজ কোশ্চেন করার জন্য হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে এখানে লিখবো ওয়ান্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু হেল্পিং ভার্ব নাই তাই ডাজ নিয়ে আসা হয়েছে, ডু আর ডাজ নিয়ে আসা হয়, হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ এসেছে, হি ওয়ান্টস। এবার লিখবো হোয়াট, হোয়াটের ক্ষেত্রে এরকম নিয়মটা করব। আগের ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু লিখে রাখছিলাম সামনে, এই ক্ষেত্রে কিন্তু ওই নিয়মে করলে টাফ হয়ে যাবে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, হোয়াটের ক্ষেত্রে এই নিয়মটা ইজিয়েস্ট। তাহলে হি ওয়ান্টস হোয়াট, এটা ফুল স্টপে আনলাম, অ্যাসার্টিভে নিয়ে আসলাম। এবার দেখো, হিটা সাবজেক্ট, ওয়ান্টসটা হলো তোমার হচ্ছে ভার্ব, আর হোয়াটটা হলো অবজেক্ট। তাহলে এইবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ম অনুসারে করলে কি হবে? হোয়াট লিখলাম, হোয়াট লেখা হয়ে গেল। তারপরে কি করব? তোমার হচ্ছে অ্যামিজার কি বসবে? ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোয়াট ইজ, মেন ভার্ব মানে ওয়ান্টস, এর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। ওকে, তারপরে কি লিখবো? বাই লিখবো, বাই হি থাকলে হয়ে যায় হিম, হি থাকলে কি লিখবো? হিম। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এইটা আমাদের কোশ্চেন মার্ক দিয়ে দিলেও হয়ে যাবে, কারণ দেখো
ডাব্লিউএইচ ওয়ার্ডের বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট বা মেন ভার্ব। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্ট দেখা যায় বেশিরভাগ ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে মেন ভার্ব দিয়ে স্টার্ট হয়ে যায়। বুঝা গেল? সেটা কেন কি কোনো একটা ক্লাসে তোমাদের যখন সেন্টেন্সে চেঞ্জ করা শেখাবো তখন এগুলো ডিটেলসে জানাবো বা বোঝাবো তোমাদের। তাহলে এইটার সঙ্গে আনসার এটা হয়ে গেল। ওকে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, আনসার গেল হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। চলো চলো হোয়াট দিয়ে তোমাদের আরেকটা করাই। হ্যাঁ, হোয়াট দিয়ে ধরো আরেকটা করাই। এটা কত নাম্বার করলাম? আচ্ছা নাম্বার ছাড়ো। হোয়াট হোয়াট হ্যাজ, ইস এত পেনটা ডিস্টার্ব করছে। হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান, মানে একটা দুটো এরকম কালিতে লিখতেই হবে, আদারওয়াইজ বোর্ড কাজ করবে না, পেনও কাজ করবে না। হোয়াট হ্যাজ হি ডান, ধরো এইটা তোমাদের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট হ্যাজ হি ডান। একই রকম কি করে করব? ডাব্লিউএইচ ওয়ার্ড, এই হোয়াটটা যদি থাকে তাহলে সাজিয়ে নেব, হি সাবজেক্ট লিখলাম, তারপরে কি লিখবো? হ্যাজ, তারপর মেন ভার্ব ডান, আর এই হোয়াটটাকে সবার শেষে লিখলাম। তাহলে হি হ্যাজ ডান হোয়াট, ফুল স্টপ দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে এবার কি করব? সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে গেলাম হ্যাজ ডান দেখে। তাহলে হোয়াটটাকে এখানে লিখলাম অবজেক্ট হিসেবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল হোয়াট। এবার হ্যাজ লিখবো, হোয়াট হ্যাজ বিন, বিন লিখতে হয় যেহেতু পাস্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হোয়াট হ্যাজ বিন, তারপর কি লিখবো? ডান, তারপর লিখবো বাই হিম, হি থাকলে কি হয়ে যায়? হিম, আর এটার সঙ্গে কোশ্চেন মার্ক দিয়ে দেবো, হয়ে গেল। কারণটা কি? হোয়াট হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপরে বাই দ্য আদার্স। অবজেক্ট মানে সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, অর্থাৎ হোয়াট লিখলাম হ্যাজ বিন ডান বাই হিম। বোঝা যাচ্ছে? একটু জটিল, একটু ভালো করে দেখো। প্রথমে হোয়াট হ্যাজ হি ডান, এটা কোশ্চেন, এটাকে সাজিয়ে নিলাম, মানে সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাজ ডান মেন ভার্ব গুলো লিখলাম, আর হোয়াটটাকে সবার শেষে লিখলাম। কি করলাম? সাবজেক্ট লিখলাম, হেল্পিং ভার্ব লিখলাম, তারপরে মেন ভার্ব লিখলাম, আর হোয়াটটাকে সবার পরে দেবো। এটা হোয়াটের ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লিকেবল। তাহলে এবার এটার ভয়েস চেঞ্জ করলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে গেলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে করলাম, হোয়াট লিখলাম, অবজেক্ট সাবজেক্ট করলাম, হ্যাজ বিন লিখলাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান লিখলাম, তারপরে বাই হি থাকলে হিম হয়ে যায়, লিখে দিলাম। আর তারপরে দেখলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব, তারপরে তোমার মেন ভার্ব, আর এই আদার্স পার্টস গুলো রয়েছে, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সমস্ত নিয়ম এখানে হয়ে গেল। তাই এটা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, এটার সঙ্গে এটা। চলো এরকমই আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড, এত ডিস্টার্ব করছে, হোয়াট ডিড হি ডু, এইটা এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কমেন্টে আনসার করে জানাবে, কমেন্টে আনসার করবে, ঠিক আছে? কমেন্টে আনসার করবে হোয়াট ডিড হি ডু। ওকে, এখানে কিন্তু ওইভাবে সাজিয়ে করব, পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, ঠিক আছে? এবার চলো হু দিয়ে কয়েকটা করানোর পরে আজকে শেষ করে দেবো। হ্যাঁ, হু দিয়ে দু একটা আছে, বাস নেগেটিভ ইন্টারোগেটিভ যা আছে এগুলো পরে হবে, হু দিয়ে একটু করাই। ওকে, নেক্সট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হু দিয়ে শিখবো। স্যার তাহলে আগেরটার সঙ্গে এটার কি ডিফারেন্স রয়েছে? ইয়েস, হু আর যে ডাব্লিউএইচ ওয়ার্ড সেগুলোর মধ্যে স্লাইট একটু ডিফারেন্স রয়েছে, একটু আলাদা। সেই আলাদাটাকে আমরা এখন শিখবো কিভাবে। হু, যদি হু অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভে করতে গেলে হয়ে যায় হুম। ওকে, কি হয়ে যায়? হু থাকলে হয়ে যায় হুম, ডাব্লিউএইচ ও এম। যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে হুম থাকলে আবার হু হয়ে যায়। এই চেঞ্জটা আমাদের বুঝতে হবে, হু থাকলে হুম আর হুম থাকলে হু। একমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? এবার দেখো হু ডাজ দ্য জব, চলো হুটা হলো সাবজেক্ট, ডাজ ভার্ব, দ্য জব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম, ডাজ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে আমরা করব। তাহলে অবজেক্ট কি পেলাম? দ্য জব, লিখে নিলাম অবজেক্ট। ওকে,
তারপরে am is এর মধ্যে কি বসবে is, the job is, মেন ভার্ব ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, the job is done। এবার বাই লিখলাম, হু থাকলে কি হয়ে যাবে বললাম হুম হয়ে যায়। এইটা তো আমাদের অ্যাসার্টিভ মানে ফুল স্টপে আসলো। এইটাকে যদি এবার ইন্টারোগেটিভ করতে হয়, কারণ ইন্টারোগেটিভ তো করতে হবে, ইন্টারোগেটিভে আমাদের কোশ্চেনটা দেওয়া রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে এই বাই হুম, হুটা একা আসে না, হু এর সঙ্গে যে প্রিপোজিশন সেটা সমেত চলে আসে, অর্থাৎ কি লিখবো বাই হুম। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে বাই হুম চলে আসলো, হেল্পিং ভার্ব লিখবো ইজ, তারপরে যা আছে তাই সাবজেক্ট দ্য জব, তারপরে মেন ভার্ব বা আদার্স যা আছে ডান। এটা হলো আনসার। তাহলে এই প্রশ্নের আনসার হলো এটা, হু ডাজ দিস জব, হু ডাজ দ্য জব, এই কাজটা কে করে, উত্তর মানে আনসার যেটা করলাম প্যাসিভে, বাই হুম ইজ দ্য জব ডান, কার দ্বারা এই কাজটি করা হয়। ক্লিয়ার? এবার নেক্সট আরেকটা দেখো হু দিয়ে, হু হ্যাজ ডান দ্য সাম, একই রকম শুধু এটা টেন্স চেঞ্জ, এটা কোন টেন্স হ্যাজ ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হুটা হয়ে গেল সাবজেক্ট, হ্যাজ ডান ভার্ব, দা সাম এটা হলো অবজেক্ট, তাহলে সেই প্যাটার্ন অনুসারে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে আমরা চেঞ্জ করব, অবজেক্ট লিখলাম দ্য সাম, তারপরে কি লিখবো হ্যাজ, তারপরে কি লিখবো বিন, তারপরে কি লিখবো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, দ্য সাম হ্যাজ বিন ডান। এবার কি লিখবো হু থাকলে হয়ে যায় বাই, বাই তো হু থাকলে বাই হয় মানে তোমার হচ্ছে বাই হয় না, বাই তো আমাদের নিয়ম, আর নিয়ম বলতে প্রিপোজিশনের নিয়ম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রিপোজিশন বাই বসলো, এবার হু থাকলে হয়ে যায় হুম, হু থাকলে কি হয় হুম, এটা ফুল স্টপ আসলো। এইটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আগের মতনই বাই হুমটাকে সামনে নিয়ে আসবো, তাহলে কি লিখবো বাই হুম, সামনে নিয়ে আসলাম, তারপরে হেল্পিং ভার্ব হ্যাজ, তারপরে সাবজেক্ট দ্য সাম, তারপরে বিন লিখবো যা আছে তাই ডান। তাহলে আনসার কি দাঁড়ালো বাই হুম হ্যাজ দ্য সাম বিন ডান, এটা হলো কোশ্চেন, এটা হলো আনসার। এক্সামে এটা আসলে আমাদের এইটা কিন্তু লিখতে হবে, বোঝা গেল? যারা একেবারে লিখতে পারবে না তারা এটা রাফে করে নেবে, তারপরে এইভাবে লাস্টে যে আনসার সেটা লিখবে, কিন্তু এক্সামের খাতাতে আগের গুলো যেগুলো আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ওই যে 3টে করে সেন্টেন্স, প্রথমটা কোশ্চেন লাস্টেরটা কিন্তু আনসার, যারা যত বেশি প্র্যাকটিস করবে এই মাঝখানের দুটো একটা সেন্টেন্স করার দরকার নেই তাদের, তারা এমনিই পারবে, বোঝা গেল? তাই আমাদের প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হু নোজ ইউ, এইটার ক্ষেত্রে কি করব, হুটা কি, হুটা হচ্ছে আমাদের ওই যে মানে সাবজেক্ট, নোজটা হলো ভার্ব, ইউটা হলো অবজেক্ট, একই রকম, এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি করে বুঝলাম ভার্বের সাথে এস বাই এস আছে, আই মিন এস আছে, তাহলে এটা নিয়ম কি করব ইউ, তারপরে কি লিখবো হেল্পিং ভার্ব আর, তারপরে নো থাকলে কি হয়ে যায় নো ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, ইউ আর নোন, তারপর কি লিখবো টু লিখতে হয়, রিমেম্বার নো ভার্বের পরে বাই বসে না, প্রিপোজিশন হিসেবে টু বসে, নোন টু, তারপরে হু থাকলে কি হয়ে যায় হুম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হলো, এবার এই ক্ষেত্রে আমরা কি করব একই রকম, কোনো আলাদা কিছু নেই, এই টু হুমটা কিন্তু সামনে চলে যাবে, আগের বার ছিল বাই হুম এবার টু হুম, তাহলে এখানে চলে আসলো বাই হুম না টু হুম আসবে, প্রিপোজিশন সমেত, টু হুম হেল্পিং ভার্ব আর, টু হুম আর ইউ নোন, টু হুম আর ইউ নোন, কোশ্চেন এইটা আনসার, বোঝা গেল হু দিয়ে? চলো এই অবধি আজকের ভয়েস চেঞ্জের মানে তোমাদের রুলস শেখানো থাকছে, নেক্সট দিন আমরা আরো যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখবো, সো ডোন্ট মিস টু ওয়াচ দিস ভিডিও এন্ড দ্য আপকামিং ভিডিও, ওকে।